সারা দেশে ঢিলেঢালা লকডাউন, স্বাস্থ্যবিধি মানছেন না অধিকাংশ মানুষ, তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবাইকে নির্দেশনা মেনে চলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী, অনিয়ম করলেই ব্যবস্থা। করোনায় আরও 52 জনের মৃত্যু, শনাক্ত 7,075। 8 এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ। শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত 29 জনের মৃতদেহ উদ্ধার, স্বজনদের কাছে হস্তান্তর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: বিমানবন্দরে লেবানন ফেরত যাত্রীদের বিক্ষোভ, 275 জনকে কোয়ারেন্টিনে পাঠালো কর্তৃপক্ষ। অনেকটা ঢিলেঢালাভাবেই চলছে সপ্তাহ জুড়ে লকডাউনের প্রথম দিন। সব ধরনের গণপরিবহন বন্ধের কথা থাকলেও রাজধানীর প্রধান সড়কে বাস চলাচল করছে, বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও। নেই স্বাস্থ্যবিধি মেনে চলার চিহ্ন। এমনকি শপিং মল খোলা রাখার দাবিতে বিভিন্ন জায়গায় হয়েছে বিক্ষোভ। রিপোর্টে আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। করোনা সংক্রমণের বিস্তার রোধে সারা দেশে লকডাউন, অথচ রাজধানী ঢাকার এই চিত্র দেখে কি সেটা বোঝার কোনো উপায় আছে? জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের বাইরে বের হতে নিষেধ করা হলেও এর থোড়াই কেয়ার করছে না কেউই। মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই নেই। গত বছর যেভাবে লকডাউন হয়েছে, আমি বাইরে বেরিয়েছিলাম, কেউ ছিল না, বাট এবার সম্পূর্ণ আলাদা। মানুষ যার জায়গা সবাই বের হয়েছে, দোকানপাট দেখছি খোলা আছে। 10 জন, 5 জন, 6 জন, 7 জন সব এক জায়গায় মাস্ক ছাড়া লোকজন দাঁড়ানো থাকে। ওই লোকজন নিয়ম তো মানতেছে না, কোনো প্রশাসন নাই, কেউ নাই, কোনো পুলিশ টুলিশ কেউ নাই। সব ধরনের গণপরিবহন বন্ধের কথা থাকলেও প্রধান সড়কে বাস চলাচল করতে দেখা গেছে। এমনকি বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও। যখন গাড়ি আমাদের কাছে চাবি থাকে, মালিকদের আমাদের জমা দিতে হবে। এরা বাইরেই আর না বাইরেই পারমানেন্ট গাড়ি চালাই, আমার মনে করেন যে বাইরে হয় লাগে, না হলে মালিক ভাড়া জমা চাইব। বাদ বিলের মনে করেন 150 দিতে হয়, কারণ আমরা গরিব মানুষ, আমাকে এনে ফ্যামিলি না, কই পাবো। কথা ছিল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব পরিবহনে জনবল সীমিত করে কার্যক্রম পরিচালনা করবে, কিন্তু সড়কে অনেক অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে দেখা গেছে। সরকার দিয়েছে ঠিকই, আজকে প্রথম লকডাউন, অফিস আদালত তো আর বন্ধ দেয় নাই, এই জন্য লকডাউনটা ঠিকভাবে হচ্ছে না। উন্মুক্ত স্থানে কাঁচা বাজার ও স্বাস্থ্যবিধি মেনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বেচাকেনা করার কথা থাকলেও সেখানে কাউকে যেতেই দেখা যায়নি। আমাকে মাছ বাজার বাইরে নামাইতেছে, আর তরকারি বাজার তরকারি আছে, আর মুরগি ভিতরে, মুদি ভিতরে। শুধু তাই নয়, নিউ মার্কেট এলাকায় মার্কেট খোলা রাখার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন ব্যবসায়ীরা। জীবনের ঝুঁকি যতই থাকুক, ব্যবসা করার অনুমতি চান তারা। আমাদেরকে এইভাবে হাত পা বেঁধে দেওয়া হয়, এটা আমাদের জন্য খুব কষ্টকর বিষয় হয়ে যাচ্ছে। আমরা বিনীত অনুরোধ জানাই যে আমাদেরকে একটা টাইম মেনটেন করে, একটা ব্যান্ডিজ দিয়ে আমাদেরকে যেন আমাদের মার্কেটটা খোলার ব্যবস্থা করে দেওয়া হয়। ইসলামপুর, যাত্রাবাড়ি সহ আরও কয়েকটি এলাকায়ও মার্কেট খোলা রাখার দাবিতে বিক্ষোভ হয়। এই যখন প্রথম দিনের মাঠের চিত্র, তখন প্রশ্ন এসেই যায়, লকডাউনের সুফল কতটা মিলবে? মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীতে লকডাউনের প্রথম দিনে অপ্রয়োজনে বাইরে বের হয়ে জরিমানা গুনতে হয়েছে অনেককে। স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা দিয়েছেন কেউ। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লকডাউনে যারা আইন ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আহমেদ বাবুর রিপোর্ট। লকডাউনের প্রথম দিনে রাজধানীর শাহবাগে অভিযান চালায় র্যাব। এ সময় বিভিন্ন ধরনের ব্যক্তিগত গাড়ি ও রিকশা যাত্রীদের সতর্ক করা হয়। যারা মাস্ক ব্যবহার করেনি তাদেরকে মাস্ক পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি যারা সঠিক কারণ বলতে পারেনি তাদেরকে করা হয় জরিমানা। সামনে পরবর্তী থেকে ঠিক আছে মাস্ক নিয়ে তারপর বাসা থেকে বের হওয়া দরকার, না হলে এই যে জরিমানার মুখে আবার সম্মুখীন হইতে হইব। গরমে নিতে নিঃশ্বাস সমস্যা হয় স্যার,
এই জন্য পড়ে গেছে কইছি পোতা পাইলে একটা নিয়ে নেবো আর কি। ইউকে ভিসার জন্য এম্বাসিতে গিয়েছিলাম গুলশান 2-এ। তারা তো আমাদের একটা মেসেজ দিবে যে আজকে বন্ধ থাকবে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লকডাউনে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা যারা মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। লকডাউন সহ অন্যান্য যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে, এটা যারা ভায়োলেট করবে তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন থেকে কঠোরতর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে শাহবাগ মোড়ে লকডাউন বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। এ সময় সঠিক কারণ ছাড়া বাইরে আসাদের জরিমানা করা হয়। করোনা সংক্রমণ রোধে লকডাউন বিধি মেনে চলতে নগরবাসীর প্রতি আহ্বান জানায় পুলিশ। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বিভিন্ন জেলায় মাইকিং করে সচেতন করা হলেও স্বাস্থ্যবিধি মানছেন না অধিকাংশ মানুষ। এদিকে মাস্ক ছাড়া চলাচল করলে কোথাও কোথাও মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। 21 প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। এক সপ্তাহের লকডাউন কর্মসূচির প্রথম দিন চট্টগ্রামের রাজপথ ছিল রিকশা ও ব্যক্তিগত যানবাহনের দখলে। দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। শিল্প কারখানা সহ অফিস খোলা থাকায় ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। খুলনায় ঢিলেঢালাভাবে লকডাউন চলছে। শপিং মল ও মার্কেটগুলো বন্ধ থাকলেও পাড়ার দোকানপাটে লকডাউনের প্রভাব নেই। তবে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। রাজশাহীর সড়কে বাস নেই, চলছে রিকশা, অটোরিকশা। এসব বাহনে 2-3 জনের বেশি যাত্রী থাকলেও তাদের নামিয়ে দিচ্ছে প্রশাসন। সিলেট নগরে লকডাউন চলছে, হালকা যানবাহন চলছে স্বাস্থ্যবিধি মেনে। রংপুরের পায়রা চত্বরে মোবাইল কোর্ট থাকলেও সড়কের দখল নিয়েছে ইজি বাইক। বান্দরবানে সকাল থেকে ওষুধের দোকান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। খাগড়াছড়িতে প্রশাসনের উদ্যোগে মাস্ক পরতে ও বাজারে ভিড় না করতে মাইকিং করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনের পক্ষ থেকে করোনা সচেতনতায় মাইকিং করা হলেও মানুষ আমলে নিচ্ছে না। গাজীপুরে বিচ্ছিন্নভাবে কিছু কিছু যাত্রীবাহী যানবাহন চলাচল করতে দেখা গেছে। এদিকে লকডাউন শুরু হওয়ায় দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরি সেবার জন্য কয়েকটি ফেরি সচল রাখা হয়েছে। রত্না জামান, 21 টেলিভিশন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে উৎসব ভাতা দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এদিকে লকডাউনের নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এছাড়া নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তৌহিদুর রহমানের রিপোর্ট। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে রমজানে সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি অনুমোদন দেওয়া হয়। এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন 2021-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন 2021-এর খসড়ার নীতিগত সম্মতি দেয় মন্ত্রিসভা। আগে ছিল ক্ষুদ্র ও কুটির শিল্প, এখন অতি ক্ষুদ্র, মাঝারি এবং হস্ত এবং কারুশিল্প হ্যান্ডিক্রাফটগুলোকেও এই বিসিকের আন্ডারে আনা হচ্ছে। তারপরে যেমন অথরাইজ ক্যাপিটাল তখন ছিল মাত্র 1 কোটি টাকা 57 সালে, কিন্তু এইখানে সেটাকে 3000 কোটি টাকা পর্যন্ত করা হয়েছে। খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে উৎসব ভাতা দেওয়ার প্রস্তাবেও অনুমোদন দেয় মন্ত্রিসভা। এছাড়া রমজানে অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত নির্ধারণ করা হয়। 9টা থেকে 3:30 পর্যন্ত অফিস চলবে। করোনাকালে কঠিন স্বাস্থ্যবিধি মানতে প্রধানমন্ত্রী সবার প্রতি আহ্বান জানিয়েছেন বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী। লকডাউনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে পরিপূর্ণভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, কোন কোন জিনিস খোলা থাকবে, কোনগুলি চলবে, অফিস আদালত কীভাবে চলবে, ইতিমধ্যে দেওয়া হয়েছে। সেটা যাতে আমরা সকলে মেনে চলি সেই নির্দেশনা ছিল। কারণ এবার আমরা দেখছি
সংক্রমণটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। সেক্ষেত্রে সকলকেই সংযত আচরণ করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ করা না হলে বইমেলা নিয়ে নতুন করে চিন্তা করা হবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। শারীরিক দূরত্ব মেনে তারা তাদের বইটি কিনে আবার গন্তব্যে ফিরে যাবেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় আরও 52 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 7,075। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে 23.40%। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার ABM খুরশিদ আলম জানান, 8 এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। আর লকডাউন বাড়ানো হবে কিনা তা সংক্রমণ হারের উপর নির্ভর করবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণ বাড়ছে প্রতিদিন, দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 227টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 30,239। এর মধ্যে শনাক্ত 7,075। মোট শনাক্ত 6,44,439। একদিনে মারা গেছে 52 জন। মৃতের সংখ্যা বেড়ে এখন 9,318। নতুন 2,932 জন সহ সুস্থ হয়েছে 5,55,414। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার এখন 23.40%। সুস্থতার হার 86.19 ও মৃত্যু হার 1.45%। এ পর্যন্ত শনাক্ত হার 13.39%। এদিকে করোনার ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছে 69 লাখের বেশি মানুষ। প্রথম ডোজ ভ্যাকসিন দেয়া শেষ। এ পর্যন্ত টিকা নিয়েছে 54 লাখের বেশি। দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রমের জন্য প্রস্তুত ভ্যাকসিন সেন্টারগুলো। আমরা আমাদের যা প্রয়োজন সেই পরিমাণ ভ্যাকসিন আমাদের রয়েছে। আমরা কতজনকে দিয়েছিলাম 25,000, 26,000 বা আরেকটু বেশি এরকম হবে। তো ওনাদের জন্য আমাদের কোনো সমস্যা, আমাদের সেন্টারে আমরা সেকেন্ড ডোজ দেওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত। এদিকে সকালে মানিকগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিট পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার ABM খুরশিদ আলম। পরে মানিকগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, 8 এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়াও বন্ধ হবে না। আমরা হয়তো যেভাবে খুব জোরে সোরে দিচ্ছিলাম সেভাবে হয়তো দেব না, কিন্তু প্রথম ডোজ দেওয়া বন্ধ হবে না। প্রথম ডোজ দেওয়া চলবে এবং ইনশাল্লাহ 8 তারিখ থেকে আমরা সেকেন্ড ডোজ দেওয়া শুরু করব। সেটার প্ল্যান প্রোগ্রাম আমাদের হয়ে গেছে। লকডাউন বাড়ানো হবে কিনা এমন প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, বিষয়টি নির্ভর করছে সংক্রমণ হারের ওপর। এই কয়দিনে আমাদের রোগের কি পরিমাণ সংক্রমণ বাড়ছে বা কমছে সেটা দেখে আমরা নিতে পারবো। লকডাউনের সময় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরও 17 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 29 জনের মৃতদেহ উদ্ধার করা হলো। মরদেহগুলো এরই মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে 18 ঘন্টা পর টেনে তোলা হয় ডুবন্ত লঞ্চটি। ঘটনা তদন্তে কাজ করছে দুটো কমিটি। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। নদীর পাড়ে স্বজনদের ভিড়। জীবিত না হোক, অন্তত প্রিয়জনের মৃতদেহ নিয়ে বাড়ি ফিরতে চান তারা। আমার ছোট বোন, মামা তো ছোট বোন। আমরা মুন্সিগঞ্জ থেকে আসছি। আমার ভাইয়ের মাথার উপরটা বাড়ি মাইরা গেছে। আমার ভাই ওকে নেয়া নাতি যে কোন দিক গেছে আমার ভাই কোন দিক কইতে পারতো না। সে ডুবুরে আমার বাইরে উড়াই দিছে, কিন্তু বাচ্চা পাইনি। হাফিজুলকে পাইছি আর বউ আর বাচ্চা পাইতে একজন পাওয়া যায়। নিখোঁজদের সন্ধানে ভোর 6টা থেকে দ্বিতীয় দফায় অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুপুরে যোগ দেন নৌবাহিনী ডুবুরিরা। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা হয় বেশ কিছু মৃতদেহ। টেনে তোলা হয় লঞ্চটিও। আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসন থেকে মুলতবি ঘোষণা করা হয়েছে। মুলতবি ঘোষণা করা হলেও আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের টিম কিন্তু থাকবেই, আরও 2-1 হয়তো মিসিং থাকতে পারে। লঞ্চডুবির ঘটনা তদন্তে জেলা প্রশাসন এবং BIWTA আলাদা কমিটি গঠন করেছে। এরই মধ্যে মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। আমরা তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছি। মানবিক সহায়তা সহ যদি রাষ্ট্রের পক্ষ থেকে 25,000 টাকা করে দেওয়া হচ্ছে। এর বাইরেও আমরা হেলিকপ্টার করেও আমরা সার্চ করছি যে কোনো লাশ মিসিং আছে কিনা। আমাদের এই র্যাবের যে হেলিকপ্টার টহল এটি অব্যাহত থাকবে। রোববার শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ MV হাবিব আল হাসানের সাথে একটি মালবাহী জাহাজের ধাক্কা লাগে। ডুবে যায় লঞ্চটি। ওই সময় 20 যাত্রী তীরে উঠতে সক্ষম হন।
মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে D8 সামিট শুরু, মহামারী পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াতে একসাথে চলার তাগিদ। লকডাউনের প্রথম দিনে ক্রেতাশূন্য 21শে গ্রন্থমেলা, রোববারের ঝড়ে ক্ষতিগ্রস্ত অনেক স্টল ও প্যাভিলিয়ন। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আফগানিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আব্দুল কাইয়ুম মালিক জাদ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আফগান রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন। এ সময় তিনি দুই দেশের পারস্পরিক আর্থ-সামাজিক সম্পর্ক উন্নয়নে নেয়া পদক্ষেপ বাস্তবায়নে আন্তরিক হবার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদায়ী রাষ্ট্রদূতকে বই উপহার দেন। সাক্ষাতে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি হেফাজত নেতার সাম্প্রতিক বিতর্কিত ঘটনা উল্লেখ করে আরও বলেন, যারা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে বা অর্থায়ন করছে তাদের মুখোশ উন্মোচন করা হবে। প্রধানমন্ত্রী ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করেছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। এতে ধর্ম ব্যবসায়ীদের হাতে ঘা লেগেছে। জনগণ ভেবেছে লজ্জাজনক ঘটনার পর তথাকথিত নেতারা জনসম্মুখে ক্ষমা চাইবেন। এখন দেখছি চোরের মায়ের বড় গলা। এদিকে হেফাজত নেতা মামুনুল ও তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার অবৈধ সম্পর্কের কথা আগে থেকেই জানত ঝর্ণার স্বামী ও সন্তানেরা। ফেসবুক লাইভে এসে মামুনুলের বিচারও দাবি করেছে সন্তানরা। এটা আমি বলবো যে আমার বাবার কর্মের ফল। আমার বাবা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে, পাগলের মতো ভালোবাসে। ওই লোকটা কিছুদিন আগে মোল্লার একটা মাহফিল ছিল, সেখানে পুলিশটাকে করতে দেবে না, সে একটা জায়গায় লুকাইছিল। আমার বাবা সেটা দেখে আসে কিভাবে কাঁদছে আমি দেখে সেই তার আগে আমি বিষয়টা জানছি যে আমার মার সাথে তার সম্পর্ক আছে। যখন ওনাকে জেলে নিল, মাওলানা মামুনুল হককে জেলে নিল, তখন আমার বাবা বলেছিল পুলিশের থানার ওসি কামরুজ্জামান যে তুমি আমাকে রেখে ওই লোকটাকে ছেড়ে দাও। কতটা ভালোবাসলে মানুষ এই কথাটা বলতে পারে। আর সেই লোকটা এইভাবে গাদ্দারি করলো। আরো আগের ঘটনা, যখন আমি সে সময় অনেকটা ছোট, তখন আমার বাবা একবার বাসায় ছিলেন না, তখন আমি ছিলাম শুধু। তা আমি ঘুমাইছিলাম নাকি না বাইরে ছিলাম, তখন আমার মা নাকি আমার ছোট ভাইকে দুগ্ধ পান করাচ্ছিল। তখন উনি আমার মার রুমে হুট করে ঢুকে যেয়ে একটা কুপ্রস্তাব দিয়েছিল। তখনই মনের থেকে একটা কামুক ভাব তার মধ্যে ঢুকে গেছে। সে একটা লোভ সামলাইতে পারছে না, সে সবকিছু একটা সুযোগে ছিল। যখনই সে সুযোগ পাইছে এনাদের মধ্যে ডিস্টেন্স বাড়াই দিছে। কোনো বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হবেই, সে তখনই নক করছে। এইভাবে করে সে একটা পরিবারের খুশি ভালোবাসা, একটা পরিবারের মধ্যে যে মিলমিশ একটা সম্পর্ক পুরোপুরি সে ধ্বংস করে দিছে। আরো যে এভাবে কত পরিবারের কত মানুষের ভালোবাসা সে ধ্বংস করছে, এর কোনো ঠিক নেই। বাংলাদেশের মানুষের কাছে আশা করব এর যেন সঠিক বিচার হয়। আপনারা কারোর অন্ধভক্ত হয়েন না, কারোকে অন্ধভাবে বিশ্বাস করেন না, কেন সবারই মুখোশের আড়ালে একটা চেহারা থাকে। লেবানন ফেরত 275 যাত্রীকে হাজি ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সকালে লেবানন থেকে আসা ফ্লাইটের যাত্রীরা শুরুতে কোয়ারেন্টিনে যেতে রাজি ছিলেন না। এক পর্যায়ে যাত্রী এবং তাদের স্বজনরা কোয়ারেন্টিন বিরোধী বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার করা হয় বিমানবন্দরের নিরাপত্তা। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় 12টি দেশের সঙ্গে আকাশ যোগাযোগ নিষিদ্ধ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নিষিদ্ধের সেই তালিকায় নাম ছিল লেবাননেরও। এমন পরিস্থিতিতে সোমবার সকালে সে দেশ থেকে 275 যাত্রী নিয়ে বাংলাদেশে আসে একটি ফ্লাইট। অবতরণের পর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়ার চেষ্টা করলে বিক্ষোভ করে তারা। এ সময় এয়ারপোর্টের বেশ কিছু স্থাপনা ক্ষতি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তাদের হাজি ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়। সেখানে অপেক্ষারত স্বজনদের অভিযোগ, করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকার পরও তাদের স্বজনদের কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। করোনা চেক করতে আছে, চেক করার পরে 14 দিন পরে দিয়ে দেব।
যেহেতু ওনারা আটকাবে 14 দিন কোয়ারেন্টাইনে দিবে, সেটা আগে বললেই পারতো। যেখানে দেখতাম তাহলে আমি শিওর কইতাম ভাই এসে আমি 14 দিন পর পাবো। আমরা কিভাবে বুঝবো আমার যাত্রী আইলো না না আইলো? আমাকে কথা করেন বা আমার ওটা নাম্বার নেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল হাসান বলেন, লেবানন ফেরত যাত্রী এবং স্বজনরা উত্তেজিত হয়ে পড়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। মানে যে দিক দিয়ে আমরা যাত্রীদেরকে বের করব সেইখানে তারা পুরা ঘেরাও করে ফেলেছিল। তারা মোটামুটি মানে পারলে গ্রিল ভেঙে ভিতরে ঢুকে পড়ে আর কি। তারা খুবই হইচই বিশৃঙ্খলা করে এয়ারপোর্টে, তারা অবস্থান ধর্মঘট করে যে তারা কোথাও যাবে না। তিনি বলেন, লেবানন থেকে যাত্রী আসার কোনো সুযোগ নেই, তাই তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। লেবানন থেকে যাত্রী আসা আমাদের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী নিষিদ্ধ। এই জন্য আমি সিদ্ধান্ত নেই পরিচালক হিসেবে যে যাত্রীদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো ঠিক হবে না, যাত্রীদেরকে অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে থাকবে বলেও জানান বিমানবন্দরের এই কর্মকর্তা। সিদ্ধান্তের প্রতি যদি একটু আন্তরিক হয়। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। যে কোনো অর্থনৈতিক উদ্যোগের সাথে D8ভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর একসাথে চলার সময় এসেছে। বিশেষ করে মহামারী পরবর্তী নিজেদের টিকিয়ে রাখতে বহুজাতিক এই সংগঠনটিকে সক্রিয় করা খুবই জরুরি। D8 সম্মেলনের বিজনেস ফোরামের সাইডলাইন বৈঠকে এসব পরামর্শ এসেছে 8 দেশের প্রতিনিধিদের কাছ থেকে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। ইস্তাম্বুল ঘোষণার মধ্য দিয়ে উন্নয়নশীল দেশগুলোর আঞ্চলিক সংগঠন D8 এর যাত্রা শুরু করে 1997 সালে। সদস্য রাষ্ট্র বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। কোভিড বাস্তবতায় সংগঠনটির এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। আয়োজক বাংলাদেশ। প্রথম দিন ছিল বিজনেস ফোরাম, D8, DCCI ওয়েবিনার। মিস্টার রিফাত হিজার। মানুষের সাথে মানুষের যোগাযোগ, ব্যবসা বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ে সংগঠনটির শক্তিকে কাজে লাগানোর তাগিদ এলো আলোচনায়। বিশেষ করে কোভিড বাস্তবতায় অনিশ্চিত বিশ্বে জনস্বাস্থ্য, অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য রাষ্ট্রগুলোর অংশীদারিত্ব ও একসাথে পথ চলা খুব জরুরি বলছেন তারা। lucrative opportunities for trade and investment across the national frontiers of the D8 member state. The D8 CCI needs to stand together more than ever to boost up the intra-trade among the member states. The D8 organization has great capabilities to advance the collective interests of its members and can play an effective role in the global economic structure. তাগিদ এসেছে নতুন নতুন বিনিয়োগ বাড়ানোর। এজন্য বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো, ট্যারিফ ও নন ট্যারিফ ব্যারিয়ার দূর করা, পণ্যে ভ্যালু অ্যাড সহ D8 প্রিফারেন্স ট্রেড এগ্রিমেন্ট, D8 PTA বাস্তবায়নের পরামর্শ এসেছে আলোচনায়। Considering today's looming uncertainties in the global trade, I call upon all that it is appropriate time we demonstrate our commitment to implement the D8 preferential trade agreement. D8 CCI could play the key role through effective collaboration and partnership with the government sector in addition to their own networking mechanism. In the areas of integrating science, technology, innovation, and high-tech research in enterprises and investments. রাজনীতি নয়, যথাসময়ে সব দেশের করোনার প্রতিষেধক হাতে পাওয়ার বিষয়টিও গুরুত্ব পেল ব্যবসায়ী প্রতিনিধিদের আলোচনায়। We support initiatives towards ensuring the distribution of the vaccines to every country without any exception in a cost-effective way. সদস্য রাষ্ট্রগুলোর বাইরে তৃতীয় দেশ এর সাথে অর্থনৈতিক সহযোগিতা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে আরো উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন কেউ কেউ। In the D8 region and strongly support its people and wish for its sustainable progress and prosperity. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা CETP চালু না হওয়ায় এখনো পুরোপুরি পরিবেশ বান্ধব হয়নি দেশের চামড়া শিল্প। এতে ইউরোপ, আমেরিকায় সরাসরি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। তার উপর করোনা মহামারী নতুন করে লকডাউনে দেশ। মেহেদি হাসানের রিপোর্ট। 2013-14 অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে দেশের আয় হয়েছিল $1.25 বিলিয়ন। ক্রেতা চাহিদা অনুযায়ী CETP চালু এবং কর্মপরিবেশ নিশ্চিত না হওয়ায় উন্নত দুনিয়ায় চামড়া ও চামড়াজাত পণ্যের সরাসরি রপ্তানি সুযোগ হারায় বাংলাদেশ। এতে সংকটে পড়ে সম্ভাবনাময় এ খাত। 6 বছর পর 2019-20 অর্থবছরে এ খাতের রপ্তানি আয় $0.97 বিলিয়ন নেমে আসে।
এমন পরিস্থিতিতে প্রতিবারের মতো আসছে কোরবানির ঈদেও চামড়ার বড় যোগান তৈরি হবে, যার সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে বাড়তি উদ্বেগে পড়েছেন শিল্প মালিক ও ব্যবসায়ীরা। 275 জন আড়তদারের এনলিস্টেড যারা আছে তাদের মধ্যে 152 কোটি মোরললেস অ্যাপ্রক্স এই পর্যন্ত আমাদের একটা ডকুমেন্টারি তৈরি করা আছে, তাদের ট্যানারি থেকে আমরা পাবো। টাকার যে ক্রাইসিসটা হচ্ছে, আগামীতে ক্রাইসিস আরও বাড়ার তীব্রতা হওয়ার সম্ভাবনা খুব আছে। ব্যাংক বলবে ওই ভালো ট্যানারিরা রিপুটেশন ট্যানারি নেই, তাদের কাছে কিভাবে টাকা দিব। ট্যানারিরা আমাদের রহাইডের টাকাগুলো নিয়ে ঘুরফির করতেছে প্রায় 8-10 বছর যাবত। ট্যানারি মালিকরা বলছেন গত বছরের সব পণ্য এখনো বিক্রি করতে পারেনি অনেক কারখানা, তারপরও দায় দেনা শোধের চেষ্টা চলছে। খাবারের চামড়া শিল্পনগরী যেটা আছে সেটা যদি বিসিক আমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া শুরু করে, তাহলে আমরা মনে করি যে ব্যাংকে মর্গেজ রেখে ট্যানারি মালিকরা আপনার লোন নেবে এবং এটা সহজভাবে তারা লোন নিয়ে আপনার চামড়াগুলো সংগ্রহ করতে পারবে এবং পুরনো যে বকেয়া আছে সেই বকেয়াগুলো আপনার আস্তে আস্তে তারা পরিশোধ করতে পারবে। করোনা সংকট কেটে গেলেও কমপ্লায়েন্স বা মান্যতা নিশ্চিত না হলে দেশের চামড়া শিল্পের বিদ্যমান সংকট কাটবে না বলেও আশঙ্কা ট্যানারি মালিকদের। চামড়া শিল্প একটা ভয়াবহ একটা সংকটের মুখে আছে। যে পর্যন্ত আপনার যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট অ্যান্ড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আপনার ঠিক না হবে এবং আমরা যে কমপ্লায়েন্সের যে অন্যান্য ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে না পারবো, সে পর্যন্ত কিন্তু শুধু ইউরোপীয় ইউনিয়ন নয়, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, ফার ইস্টের যে দেশগুলো আছে সেসব দেশগুলোতেও কিন্তু আমরা চামড়া বিক্রি করতে আমাদের সমস্যা হবে। এরই মধ্যে কাঁচা চামড়া রপ্তানির উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে সরকার, তবে অবকাঠামো পুরোপুরি প্রস্তুত না হওয়ায় এর সুফল ঘরে তোলা নিয়ে শঙ্কায় চামড়া খাতের উদ্যোক্তারা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবারের আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন। লকডাউনের প্রথম দিনেই ক্রেতাশূন্য অমর 21 গ্রন্থমেলা, খোলেনি অনেক স্টল। প্রকাশকরা বলছেন লকডাউনের সময়টুকু মেলা বন্ধ রাখা যেত। এদিকে গতকাল সন্ধ্যায় হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্টল ও প্যাভিলিয়ন। মফিউর রহমানের রিপোর্ট। রোববার সন্ধ্যায় হঠাৎ করে ঝড় ওঠে, ক্ষতিগ্রস্ত হয় অমর 21 গ্রন্থমেলায় অনেক স্টল। ভেজা বই নিয়ে নাকাল প্রকাশনী সংস্থার কর্মীরা, অনেকে ব্যস্ত, ক্ষতিগ্রস্ত স্টল সারাই কাজে। বইমেলার 19তম দিন আর লকডাউনের প্রথম দিন, অনেক স্টল বন্ধ। যারা স্টল ও প্যাভিলিয়ন খুলেছেন তাদের অনেকেই ঝড়ে ক্ষয়ক্ষতির বর্ণনা করেন। ঝড় যে সময় শুরু হয়েছে তখন আমরা আসলে প্যাভিলিয়নেই ছিলাম। এমন প্রচণ্ড ধূলিঝড় শুরু হয়েছে যে সবকিছু ভেঙে পড়ে যাচ্ছিল, তো তখন শুধু মনে হতেছিল যে সবার হয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। লকডাউনে মেলা খোলা রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক প্রকাশক। আমরা স্টল মালিক যারা, তারা কিন্তু আসতে পারতেছি না মেলায়, হয়তো কোথাও গাড়িঘোড়া আটকে দিচ্ছে। এক সপ্তাহের জন্য লকডাউন দিয়েছে, লকডাউন হওয়ার পরবর্তীতে বইমেলাটা বন্ধ করে দেওয়া দরকার ছিল। মেলা খোলা রাখা নিয়ে প্রশ্ন তোলেন লেখকরাও। মেলাটা এবছরের মেলাটা হচ্ছে হাজিরা উপস্থিত থাকতে হয়। এমন পরিস্থিতিতেও অনেকে এসেছেন বই সংগ্রহে। আমি ধরেন 6 কিলোমিটার রাস্তা হেঁটে আসছি, আবার হেঁটেও বাসায় যাব। মেলাতে আসছি বই নেওয়ার জন্য, আমাদের একটা পাঠাগার আছে। আজকে আমার ভাইয়ের গাড়ি নিয়ে এসেছি, নাহলে আমরা উত্তরা থেকে এসেছি তো আসা তো প্রবলেম হতো। প্রকাশক পাঠকরা বলছেন লকডাউনের দিনগুলোতে মেলা বন্ধ রেখে পরে সময় বাড়ালে ভালো হয়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে। ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর মামলার আসামি আরমান গ্রেফতার। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। নাগরিকের চলাফেরার অধিকার কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের খেয়াল খুশি অনুযায়ী নিয়ন্ত্রণ করা অসাংবিধানিক বলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন উচ্চ আদালত। তবে যতদিন আইন না হচ্ছে ততদিন সন্দেহভাজন ব্যক্তিকে বিদেশ যাত্রায় সর্বোচ্চ 60 দিনের বাধা প্রদান করতে পারবে সংশ্লিষ্ট আদালত। আর এ আদেশের বিরুদ্ধে আপিলও করতে পারবেন ওই ব্যক্তি। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে নরসিংদীর আতাউর রহমান ওরফে সুইডেন আতাউরের করা এক আবেদনে রুলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
রায়ে উচ্চ আদালত বলেন, সরকার কিংবা রাষ্ট্রের অন্য কোনো কর্তৃপক্ষ বা সংস্থা খেয়ালি ইচ্ছার বশবর্তী হয়ে কোনো নাগরিকের চলাফেরার স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করতে বা নিষেধাজ্ঞা দিতে পারে না। তবে দুর্নীতি ও অর্থ পাচার মামলার তদন্তের বিষয়ে আদালত বলেন, দুর্নীতি কিংবা মানি লন্ডারিং সংক্রান্ত মামলাগুলোতে সন্দেহভাজন ব্যক্তিরা দেশ ত্যাগ করছে। তাদের আর আইন আদালতের সম্মুখীন করা সম্ভব হচ্ছে না। যার বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে, স্পেসিফিক ডাটা আছে, বিদেশ পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাকেই কিন্তু রেস্ট্রেন করার জন্য দুদক ইমিগ্রেশনকে অনুরোধ করে থাকে। অনুসন্ধান বা তদন্ত পর্যায়ে তদন্তকারী সংস্থা বা কর্তৃপক্ষ যথাযথ প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে আবেদন জানালে 60 দিনের অধিক হবে না এমন বিদেশ যাত্রায় বাধা প্রদানের আদেশ দিতে পারেন। তবে সংক্ষুব্ধ ব্যক্তি ওই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে। যেহেতু হাইকোর্ট বলে দিয়েছেন স্পেশাল জাজের পারমিশন লাগবে, সেই ক্ষেত্রে অবশ্যই স্পেশাল জাজে আমাদেরকে যাওয়া লাগবে। ইতিমধ্যে আমরা গিয়েছি, আমরা দুজনের পারমিশন নিয়েছি, এসকে সুর এবং বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহ আলম পারমিশন নিয়ে তাদের যাত্রা বন্ধ করছি। উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে দুদক। আপিল বিভাগ যদি এই রায় বহাল থাকে তাহলে বহাল থাকলো, আপিল বিভাগ যদি এই রায় মডিফাই করে তাহলে সেবার ওটা যেভাবে হবে এটা হবে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। গত 28শে মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হামলার সময় বঙ্গবন্ধু মুরাল ভাঙচুর মামলার আসামি আরমান আলিফকে গ্রেফতার করেছে র্যাব। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন র্যাব 14-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাইম মোহাম্মদ তালাত। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার রাতে ভিডিও ফুটেজ দেখে সদর উপজেলার বিশ্ব রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে শহরের কাজীপাড়া ভাড়া বাসা থেকে অস্ত্র ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নরসিংদীর মনোহরদীতে 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সহ জনবল কম, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বাধ্য হয়ে অনেকে যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। সকাল থেকে ভিড় বাড়তে থাকে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা রোগীদের। লাইনে দাঁড়িয়ে কাটতে হয় টিকিট, আবারও লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকতে হয় চিকিৎসকের কাছে পৌঁছতে। এতে অনেক সময় চিকিৎসা নিতে আসা মানুষগুলো আরও অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালটিতে রয়েছে জনবল সংকট, চিকিৎসকের 13টি পদ শূন্য। আমার বাচ্চা নিয়ে আইছি আমি ডাক্তার দেখানোর জন্য, প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, ডাক্তার এখনো দেখাইতে পারছি না। চিকিৎসকের সংকটে রোগীরা আমরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। রোগী নিয়ে আসছি তো রোগী আইনা আরো রোগী বানায় ফেলছে এই সিরিয়ালের জন্য। কোন দিকে লাইনে দাঁড়ায় আছি এখনো দেখাইতেই পারতেছি না। ডাক্তার 2 জন বসার কথা, 1 জন বসে আছে। কর্তৃপক্ষ বলছে হাসপাতালের অবকাঠামোর উন্নয়ন হলে সেবার মান বাড়বে। ইনফ্রাস্ট্রাকচারগত সংকটটাই প্রকট, তো এই সংকটটা সমাধান হলে হাসপাতালের জনগণ খুব স্বতঃস্ফূর্তভাবে সুন্দর মতো স্বাস্থ্যসেবা পাবে। সিভিল সার্জন জানালেন, সকল শূন্য পদে জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। চিকিৎসকের 31টি পদ রয়েছে, এর মধ্যে 18টি পদ শূন্য এবং অন্যান্য স্টাফ যেমন আয়া, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী, অফিস স্টাফ সহ সকল পদেরই স্বল্পতা রয়েছে। এসব পদের বিপরীতে নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। আশা করি শিগগিরই এই পদগুলো পূরণ হবে। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন এবং চিকিৎসক সংকট দ্রুত সমাধানের দাবি উপজেলাবাসীর। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। নিত্যপণ্যের দাম কমছে চট্টগ্রামে পাইকারি বাজারে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম কম, সরবরাহ স্বাভাবিক, এ কারণে কমছে পণ্যমূল্য। রমজানের দাম আর বাড়ার সম্ভাবনা নেই বলেও মনে করছেন তারা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম। রোজা এলেই প্রতি বছরই দেশে ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্যের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। অতিরিক্ত চাহিদার ফলে ঊর্ধ্বমুখী হতে শুরু করে পণ্যমূল্য। সম্প্রতি বিশ্ববাজারে বুকিং রেট কমতে থাকায় এর প্রভাব পড়েছে চট্টগ্রামের পাইকারি বাজারে। গভর্নমেন্ট যে রেট করেছে আমাদের
115 টাকা সোয়াবিন লিটারের রেট করছে, কিন্তু আমরা এখন 100 টাকা 105-10 টাকা করে বিক্রি করতেছি। ব্যবসায়ীরা বলছেন অস্ট্রেলিয়ার পাশাপাশি মিয়ানমার থেকেও আমদানি হচ্ছে রোজার মাসের অন্যতম পণ্য ছোলা। বিপরীতে চাহিদা কমেছে, তাই দাম পড়ছে পণ্যটির। মিয়ানমারের যে ছোলা 70-75 টাকা ছিল, এটা অ্যাভেলেবেল আসার কারণে সেটা আবার এখন 71 টাকা হয়ে গেছে। এদিকে এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কমেছে কেজিতে 2 থেকে 3 টাকা। এখন পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 61 টাকা দরে। আন্তর্জাতিক বাজার যদি এই অবস্থায় বিদ্যমান থাকে, বাজার স্বাভাবিক অবস্থায় থাকবে। রমজানের প্রয়োজনীয় অন্যান্য ভোগ্যপণ্যের দাম কমলেও কেজিতে 1 টাকা করে বেড়েছে পেঁয়াজ ও আদার দাম। তবে রসুনের দাম কমেছে কেজিতে 5 টাকা। এখন সবকিছু স্থিতিশীল আছে, এখন আবারও বর্ডার অন আছে, সবকিছু খোলা আছে, এখন আবার আমদানি বেশি হচ্ছে। রমজান সামনে রেখে গত কয়েক মাসে চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ পরিমাণ ভোগ্যপণ্য আমদানি হয়েছে। ফলে রোজায় বাজার স্থিতিশীল থাকবে বলছেন ব্যবসায়ীরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে ঢিলেঢালা লকডাউন, স্বাস্থ্যবিধি মানছেন না অধিকাংশ মানুষ, তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবাইকে নির্দেশনা মেনে চলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন মুক্তিযুদ্ধ মন্ত্রী, অনিয়ম করলেই ব্যবস্থা। করোনায় আরও 52 জনের মৃত্যু, শনাক্ত 7075, 8 এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ। শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত 29 জনের মৃতদেহ উদ্ধার, স্বজনদের কাছে হস্তান্তর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।